আসসালামু আলাইকুম। আমরা আজকে পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ টিএফএফই এই সাবজেক্টের চ্যাপ্টার 2 এই 2 নম্বর চ্যাপ্টার থেকে আলোচনা করব ডোমেস্টিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। অনেক বড় অধ্যায়ের নাম। তো এই অধ্যায় থেকে দেখব অধ্যায় মোটামুটি ছোট আছে, ছোট একটি অধ্যায়। মোট 6টি প্রশ্ন আলোচনা করা আছে। 6টি প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। 6টি প্রশ্ন ইম্পর্টেন্ট। তো আমাদের কিছু ডকুমেন্ট বা কিছু সংস্থা, যে সংস্থা থেকে আমাদের এগুলো জারি করা হয়, সেই সংস্থার কিছু এখানে আমাদের সম্পর্কে বলা আছে আর কি। তো প্রথম প্রশ্নগুলো কি কি দেখুন। আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলি অনুসরণ করা হয় কি, মানে দেশীয় প্রবিধানগুলি কি অনুসরণ করা হয়, মানে কি কি দেশীয় প্রবিধানগুলি অনুসরণ করা হয়। এটি FERA 1947 উদ্দেশ্য কি, GFET এর কিছু মূল উদ্দেশ্য নির্দেশ করুন। তারপরে GFET অনুযায়ী বাংলাদেশে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধা ও কিছু মূল প্রবিধান বিধি ব্যাখ্যা করুন। আমদানি আদেশ IPO এত অনুযায়ী আমদানি কিছু মূল প্রবিধান আলোচনা করুন। এরকম বাংলাদেশের রপ্তানি নীতির মূল দিকগুলি তুলে ধরুন। সবগুলাই যে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখব আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার জন্য দেশীয় প্রবিধানগুলি কি কি, মানে আমাদের দেশে কি কি সংবিধান বা কি কি আমাদের মেনে চলা হয় আর কি। সংবিধান যেরকম আমরা মেনে চলি, এরকম আমাদের বাণিজ্যের জন্য, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আমাদের কোন কোন রুলস বা ফলো করতে হয়, কোন কোন আমাদের আইনগুলো ফলো করতে হয়। 1 নম্বর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। এই ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটাই হচ্ছে আমাদের প্রশ্নতে যেটা দেখলাম, এই যেটা FERA, ফেরা। তাহলে এই ফেরা হচ্ছে আমাদের কাছে ফেরা 1947, এটা আমাদের টিকাতে দিতে পারে যে ফেরা 1947। তো এটা আমরা মেনে আমরা ব্যবসা বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করে থাকি। আরেকটা হচ্ছে বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা। বৈদেশিক মুদ্রা যখন লেনদেন করবো, যখন আন্তর্জাতিক বাণিজ্য যখন যাব, তখন তো বৈদেশিক মুদ্রা অবশ্যই লেনদেন করতে হবে। সেক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রায় লেনদেন কিভাবে হবে সেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা আমরা ফলো করি। আরেকটা হচ্ছে 3 রপ্তানি নীতি 18-21 আর আমদানি আদেশ গত 21-24। এই নীতি আমরা, অর্থাৎ আমদানি রপ্তানি নীতি এবং আমদানি নীতি আমরা এখানে অনুসরণ করি। আপনার যদি এটা নীতিটা না মনে থাকে তাহলে দিবেন না, খালি দিবেন রপ্তানি নীতি ও আমদানি নীতি আদেশ শেষ। মানে এই 3টা আমরা এখানে অনুসরণ করে থাকি। তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এটা আমরা দেখি। তো এখানে আমাদের অনেক কিছু বলা আছে, যেটা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সংশোধনী 15 1947, বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 ফেরা 1947 হলো আন্তর্জাতিক ব্যাংকিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় প্রবিধান। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় প্রবিধান হচ্ছে ফেরা। ফেরা 1947 বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ সব ধরনের বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। আইনের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক ট্রেড পেমেন্ট, অর্থায়ন এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত ব্যাংক শাখায় অনুমোদিত ডিলার লাইসেন্স প্রদান করে। আইনের প্রবিধানগুলি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে সার্কুলার নির্দেশিকা জারি করে, যাতে ট্রেড পেমেন্ট, অর্থায়ন এবং রেমিটেন্স পরিষেবা ইত্যাদি কার্যক্রম আমাদের নিয়ন্ত্রণ ও ব্যাংকগুলি অনুসরণ করতে পারে। বাংলাদেশ ব্যাংক আমাদের সার্কুলার কিন্তু হতেই থাকে আমাদের, তাই না? যে আমাদের এটা কি জন্য হয়ে থাকে, আমাদের মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করা, মনিটারি সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। এটা যদি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে এটা আমাদের এর মধ্যে পড়বে, যে এই ক্ষমতাটা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে অলরেডি। যে বাংলাদেশ ব্যাংক সে চাইলে আমাদের এখানে আমদানি রপ্তানির জন্য এটাকে দেশের প্রয়োজনে বা দেশের স্বার্থে তারা বিভিন্ন রকম সার্কুলার ইস্যু করতে পারে, বা সুবিধার্থে, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বিভিন্ন সার্কুলার তারা ইস্যু করে। আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হয়েছে, তাই না? কোনে কোনে আমরা দেখি সার্কুলার। তেমনি এটা ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রেও সার্কুলার
দিয়ে থাকে। আচ্ছা, তাহলে ফেরা হচ্ছে আমাদের কাছে এটা যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফেরা 1947, এটা আমাদের দেশের প্রবিধান। এটা সম্পূর্ণ এই প্রবিধানটা বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ ক্ষমতাটা দিয়ে রাখছে, যাতে বাংলাদেশ ব্যাংক এই আমদানি রপ্তানির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। তারপরে আছে এখানে কতটা কি আছে, এটা মূলত অনেক বলা আছে। এখানে আইনের 87 ধারা রয়েছে, উপধারা রয়েছে, এত কিছু হাবিজাবি দেওয়ার দরকার নেই। সেই জিনিসটা কি করে এটা আমরা দেখব। ফরেন এক্সচেঞ্জ লেনদেনের জন্য নির্দেশিকা। তাহলে এখানে এই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ যে ফরেন এক্সচেঞ্জ লেনদেনের জন্য নির্দেশিকা অনুমোদিত ডিলারদের ফেরা 1947 দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ফরেন এক্সচেঞ্জ এফি সার্কুলার অনুসরণ করতে হবে। তাহলে এখানে ফরেন এক্সচেঞ্জ লেনদেনের জন্য নির্দেশিকায় তো অনুমোদিত ডিলারদের ফেরা 1947 দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ফরেন এক্সচেঞ্জ এফি সার্কুলার অনুসরণ করতে হবে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950 দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ও আমদানির প্রধান নিয়ন্ত্রক দ্বারা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জিএফইটি গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন। তাহলে জিএফইটি যেমন আমরা দেখলাম, ফেরা আর জিএফইটি যেমন আমরা প্রশ্নের প্রথমে আমরা যেটা আলোচনা করলাম, এই যে ফেরা আর এই যে জিএফইটি। হ্যাঁ, ফেরা 1947-এর উদ্দেশ্য কি আর এই জিএফইটির মূল বৈশিষ্ট্য কি, এটা আমরা পড়লে বুঝতে পারবো। তাহলে এখানে জিএফইটি গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন শীর্ষক নির্দেশিকাতে সমস্ত এফি সার্কুলার সংকলন রয়েছে। জিএফইটি 2018 এর বর্তমান দ্বিতীয় সংস্করণটি 30 সেপ্টেম্বর 2017 পর্যন্ত প্রবিধানগুলিকে অন্তর্ভুক্ত করে। প্রথম খণ্ডে পদ্ধতি সম্পর্কিত নির্দেশাবলী রয়েছে এবং দ্বিতীয়টিতে এফি ফরেন এক্সচেঞ্জ লেনদেন প্রতিবেদনের বিশদ বিবরণ রয়েছে। অপারেশনাল ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে জিএফইটি এর গুরুত্ব অপরিহার্য। এডি শাখায় ট্রেড সার্ভিস বিভাগের বিভিন্ন ডেস্কে কর্মরত কর্মকর্তাদের অবশ্যই এই নিয়ম ভালোভাবে জানতে হবে। তাহলে আমাদের এডি শাখায় যারা আছে, যারা আমাদের আমদানি রপ্তানির যে কাজগুলো আমাদের করে থাকে, তাহলে সেখানে আমাদের এই ফরেন এক্সচেঞ্জের এই জিএফইটি আমাদের রুলস এবং নিয়ম রেগুলেশন সবগুলো ভালো মতো জানা থাকতে হবে, যে কোনগুলা আমদানি করতে পারবো বা রপ্তানি করতে পারবো, বা রপ্তানি বিধিনিষেধগুলো কি কি, এই দেশীয় যে প্রবিধান, এই প্রবিধানগুলো থেকে আমরা সহজে জানতে পারি, এবং এটা আমাদের অল টাইম আমাদের হাতের নাগালে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের অনেক বলা আছে, জিএফইটি 20টি অধ্যায়ে রচিত, কি কি অধ্যায়, এগুলা তো কিছু আমরা আচ্ছা, তো এত কিছু আমরা দেবো না। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, লাইসেন্সিং মানদণ্ড, অভ্যন্তরীণ বহির্মুখী রেমিটেন্স, অনেক কিছু আছে, এত কিছু আমরা দেবো না। তাহলে এই ফেরাটা আমরা কি করব, এই ফেরাতে উপরেরটা আমাদের ফেরা 1947 দ্বারা ক্ষমতাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংক জারি করা ফরেন এক্সচেঞ্জ। তাহলে এখানে ফেরাতে খেয়াল করুন, ফেরাটা হচ্ছে একটা আইন, যেটা আইনটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের কেন্দ্রীয় ব্যাংককে দিয়েছে। এই কেন্দ্রীয় ব্যাংক যে আবার রুলস রেগুলেশন জারি করছে, সেটা হচ্ছে আমাদের কাছে এটা এই জিএফইটি। তাহলে ফেরা এটা কি করলো, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাটা দিল। বাংলাদেশ ব্যাংক তার পরবর্তীতে নিয়ন্ত্রণের জন্য যে রুলস রেগুলেশন জারি করতে, সেটা হচ্ছে জিএফইটি, গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন শীর্ষক নির্দেশিকা। আচ্ছা, তাহলে আমাদের মূলত ফেরা হচ্ছে এফ ই এফ ই আর এ, ফেরা 1947। এটা দিচ্ছে কাকে, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক সেটা আমার নিয়ন্ত্রণের জন্য যেটা দিচ্ছে, সেটা হচ্ছে জিএফইটি।
বাংলাদেশ ব্যাংক যে নির্দেশিকা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের জিএফইটি, এই নির্দেশিকাগুলো অনুযায়ী আমাদের কাজ করতে হবে, কারণ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী আমাদের আমদানি রপ্তানিগুলো আমাদের দেখতে হবে, করতে হবে। তারপরে আমাদের আমদানি রপ্তানি, আমাদের দেশীয় যে প্রবিধান, আমদানি আদেশ, আমদানি নীতি কি হবে, রপ্তানি নীতি কি হবে, সেই নীতিগুলো এখানে দেওয়া আছে। বিদ্যমান আমদানি নীতি 21-24, বিদ্যমান আমদানি নীতি আদেশ 2021-24 আন্তর্জাতিক পণ্য চলাচলে বাধা দূর করার ক্ষেত্রে ন্যায্য মূল্য ভোক্তাদের কাছে পণ্য সহজলভ্য করার জন্য অর্থনৈতিক আদর্শকে মাথায় রেখে প্রণয়ন করা হয়েছে। তাহলে অর্থনীতি আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব কল্যাণ। হ্যাঁ, মানব কল্যাণ আমাদের আর যাই হোক, আমাদের মানব কল্যাণ যদি কোনো যেটা থাকবে না, সে ধরনের পণ্য কিন্তু আমরা আমদানি বা রপ্তানি করবো না, বা সেটা কিন্তু আমাদের অপরাধ। তো এখানে আমাদের সকল ধরনের পণ্য চলাচলে বাধা দূর করার জন্য, ভোক্তাদের কাছে সঠিক সময়ে পৌঁছার জন্য, তাদের কল্যাণের জন্য যে ধরনের আইন বা যে ধরনের নিয়ম কানুন আমাদের রাখা দরকার, সেটা আমাদের আমদানির আদেশে সেটা করে থাকি। অর্থাৎ আমদানি করার সময় আমাদের আমদানি নীতি আদেশ আমাদের মেনে চলতে হবে। এই নীতি উল্লেখ করে যে প্রধান উদ্দেশ্য ডব্লিউটিও এবং বিশ্ব সাথে সামঞ্জস্য রেখে আমদানি উদারীকরণ, রপ্তানিমুখী শিল্পের জন্য আমদানি সরলীকরণ, তারপরে আছে আমদানিকারকের সেবার মান উন্নত করা ইত্যাদি। তো এখানে প্লাস একটু দেখতে হবে। তারপর আছে রপ্তানি নীতি। রপ্তানি পণ্য রপ্তানি করার সময় বাংলাদেশ ব্যাংকের যে প্রবিধান নীতি যেটা ফলো করা হয়, সেটা হচ্ছে রপ্তানি নীতি। এই রপ্তানি নীতি এবং আমদানি নীতি একজন ব্যাংক অফিসারকে সবসময়ের জন্য একটু মাথায় রাখতে হয়, যাতে কোনো ফাঁকফোকর বা কোনো সমস্যা যেন না পড়ে, বা ব্যাংক যেন কোনো বিপদে না পড়ে। এই জন্য এই নিয়ম নীতিটা তাদের মাথায় অলটাই থাকতে হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের দেশীয় প্রবিধান। তাহলে দেশীয় প্রবিধান যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেরা। ফেরা হচ্ছে প্রথম, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি জিএফইটি, গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন। তারপরে আছে দুটাই আমদানি, এখানে আছে আর দুটা, আমদানি নীতি এবং রপ্তানি নীতি। আমদানি নীতিতে আমদানি নীতি এবং রপ্তানি নীতি কিন্তু আমরা আমদানি রপ্তানি নীতিতে একজন ব্যাংক অফিসার। আচ্ছা, আমাদের তাহলে এই দেশীয় প্রবিধানগুলি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে বা আসে। তারপরে আর কি আছে এখানে, এখন ওই জিনিসগুলোর উপরেই আমরা এখন আলোচনা করবো। এই ফেরা, 1947, এটা আইন। তাহলে এই ফেরা 1947, এটা কি কি উদ্দেশ্যে এটা করা হয়েছে? আমাদের দেশীয় যে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল, এই এক্সচেঞ্জটা কন্ট্রোল করার জন্য করা হয়েছে। এই ক্ষমতাটা বাংলাদেশ ব্যাংককে দিয়েছে। মূলত এটা আইনটা, এই আইনটা করে বাংলাদেশ ব্যাংকে ক্ষমতাটা দেওয়া হয়েছে। তাহলে এর উদ্দেশ্যটা কি? বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, মূলধন পাচার প্রতিরোধ, তাই না? অর্থনৈতিক স্থিতিশীলতা প্রচার, বৈদেশিক বিনিয়োগের নিয়ন্ত্রণ, তারপর আছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের জন্য আইনি কাঠামো, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, আর্থিক নীতির প্রয়োগ এর উদ্দেশ্য। অর্থাৎ একটা ফরেন এক্সচেঞ্জের যে আইনগুলো থাকে, সেই আইনগুলোর যে উদ্দেশ্যগুলো সাধারণত থাকে, সবগুলো উদ্দেশ্যের মধ্যে আমাদের এই উদ্দেশ্যগুলো থাকে সবগুলোর মধ্যে। এটা স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো আসবে। আমরা যখন এলসি বা বাইরে থেকে যখন পণ্য কেনাকাটা করবো, তখন আমাদের স্বাভাবিকভাবেই আমাদের আসবে এটা বৈদেশিক মুদ্রার কথা আসবে, তাই না? মাথায় আসবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, অবাধে বৈদেশিক মুদ্রা যে আমরা পাঠিয়ে দেবো, বা বৈদেশিক মুদ্রা আমরা ইয়ে করবো, এরকম কোনো কিছু করতে পারি না। মূলধন পাচার, আমরা এই উদ্দেশ্যে কেউ মূলধন পাচার করতে পারে, অর্থনৈতিক স্থিতিশীলতা আমাদের রক্ষার জন্য আমাদের এটা এই আইনটা করা হয়েছে। এরকম ভাবে আইনগুলো আমরা লিখবো আর কি। তারপরে আছে জিএফইটি। জিএফইটি জিএফইটির কিছু মূল বৈশিষ্ট্য। তাহলে জিএফইটির বৈশিষ্ট্য, এখানে আমাদের জিএফইটি কে, এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু এই রুলটা দিয়েছে। ওটা হচ্ছে আমাদের আইন, ওই আইনটা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক আমাদের এই আমদানি রপ্তানিকে কন্ট্রোল করার জন্য যে নির্দেশিকাগুলো দেয়, সেটাকে আমরা বলি জিএফইটি।
তাহলে এই জিএফটির উদ্দেশ্যগুলো হচ্ছে অনুমোদন নিয়ন্ত্রণ করা, লেনদেনের ধরন, ডকুমেন্টেশন রিপোর্টিং প্রয়োজনীয়তা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, সময়মতো প্রয়োগ, সংশোধন, আপডেট। তাহলে আমাদের বৈদেশিক মুদ্রাকে নিয়ন্ত্রণ করবে বা আমাদের আমদানি রপ্তানিকে নিয়ন্ত্রণ করবে, লেনদেনের বিভিন্ন রকম ধরন, এখানে কিভাবে কি লেনদেন হবে সেই লেনদেনগুলো এখানে আমরা বুঝতে পারি। হ্যাঁ, যে কি লেনদেন করা যাবে বা কি লেনদেন করা যাবে না এটা বুঝতে পারি। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আছে, ঝুঁকি ব্যবস্থাপনা আছে, আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ঝুঁকি কি থাকতে পারে বা কি কিভাবে সেটা ঝুঁকি মিটিগেট করবো সেটা বলে দেওয়া থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিএফইটির বৈশিষ্ট্য, মানে বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ন্ত্রণ করবে সেটার বৈশিষ্ট্য। আর জিএফইটি অনুযায়ী বাংলাদেশ আমদানি রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধার জন্য কিছু মূল প্রবিধান বা বিধি ব্যাখ্যা করুন। মানে বাংলাদেশ ব্যাংক যে আমাদের আমদানি রপ্তানির জন্য যে আইনগুলো করেছে সেই আইনগুলো কি কি আমাদের এখানে আছে, মানে কি কি মূল প্রবিধানে এখানে সেই ব্যাখ্যাগুলো ওখান থেকে আমাদের কিছু তুলে ধরতে হবে এখানে মূলগুলো। তো মূল প্রবিধানগুলো আপনি আমদানির ক্ষেত্রে আমরা দেখবো, আমদানির ক্ষেত্রে দেখবো, আবার রপ্তানির ক্ষেত্রেও দেখবো। হ্যাঁ, আমদানির ক্ষেত্রে আমরা কি করতে পারবো কি করতে পারবো না এখানে অনেক সুন্দর মতো লেখা আছে। এটা একটু যে 2-3টা মনে থাকে, এখানে 5টা লেখা 6টা লেখা আছে, এই যে 6 নম্বর পর্যন্ত আছে। তো যে 3টা মনে থাকে 3টা মনে রাখার চেষ্টা করো না। এডিসকে মানে এডি বার্নসকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা বাংলাদেশে ব্যবসার জায়গা আছে এবং এমন পরিচিত গ্রাহকদের সাথে ডিল করে, মানে বাংলাদেশে ব্যবসা আছে তাদের সাথে ডিল করতেছে তারা। বাংলাদেশে ব্যবসা নেই এমন ব্যক্তি যদি কোনো আমদানি রপ্তানির সাথে জড়িত তো থাকতে পারবে না, তাই না? আচ্ছা, তো যাই হোক, বিদায়ের অনুমোদনের পর আমাদের এখানে বলা আছে দীর্ঘমেয়াদী সরবরাহকারী শেষ পর্যন্ত কি বলা আছে না, মূলধনী যন্ত্রপাতি আমদানি সংক্রান্ত এলসিএএফ এর বৈধতা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের সাধারণত বিশেষ অনুমোদন অধীনে রক্ষণাবেক্ষণকারী আমদানিকারকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের ক্ষেত্রে রক্ষিত তহবিলের বাইরে আমদানির বিপরীতে রেমিটেন্স। আর এখানে আমাদের যে আইনের ধারা বা যেগুলো আমাদের কঠিন লাগবে সেটা আমরা টোটালি বাদ দেবো, এটা একটু মোটামুটি জটিল। আমরা 1 নাম্বার দেবো যে আমাদের আমদানি এবং রপ্তানি যে করবে তার ব্যবসাটা বাংলাদেশে হতে হবে বা সে দেশে হতে হবে। 2 নাম্বার, বিদেশি সরবরাহকারীকে সরাসরি জারি করা প্রোফর্মা ইনভয়েসের বিপরীতে এলসি চুক্তির পরিমাণ 10,000 এবং স্থানীয় এজেন্টদের দ্বারা জারি করা ইনডেন্টের বিপরীতে 20,000 এর বেশি এডি রপ্তানিকারকের কাছে গোপনীয় প্রতিবেদন পেতে হবে। আচ্ছা, এডি কাস্টম থেকে পণ্যগুলি সাফ হয়ে যাওয়ার পর সরাসরি আমদানিকারকের দ্বারা প্রাপ্ত অসঙ্গতি নথি ও নথির বিপরীতে রেমিটেন্স অনুমতি দিতে পারে। আপেক্ষিক এলসিএফ এর অনেক কিছু আইনের কথা বলে, আইনের ধারাগুলো একটু নিজ নিজ ভাবে দেখে নেবেন। এটা 2টা ধারা আছে, একটা হচ্ছে আমদানির ক্ষেত্রে, আমাদের আছে রপ্তানির ক্ষেত্রে। রপ্তানির কিছু ধারা, আমাদের আমদানি আমাদের বিধিনিষেধ কি কি আছে এখানে, যেহেতু আমাদের বলছে যে মূল মূল প্রবিধান কি কি আছে আমদানি রপ্তানি, তাহলে এখান থেকে আমরা 2টা বা 3টা আমরা দিব, এখান থেকে 2টা বা 3টা দিব আমরা। আচ্ছা, এখানে আমাদের 2টাই জাস্ট ওইখানে যেটা পড়ছি আমরা কি কি জিনিস এখানে আনতে পারবো কি কি আনতে পারবো না সেটা বললাম। আমদানি নীতি আদেশ আইপিও এত অনুযায়ী আমদানিতে কিছু মূল প্রবিধান আলোচনা করুন। আমাদের এখানে কি কি প্রবিধান আছে সেই প্রবিধানগুলো এখানে আলোচনা করতে বলছে। তো লেটার অফ ক্রেডিট বা এলসি না খুলে আমদানি, এলসি না খুলে আমদানি, তারপরে আছে পণ্যের চালানের বৈধতা, এলসি খোলার সময়সীমা, এলসি ফর্মের সাথে নথি জমা দিতে হবে। তারপরে আছে সরকারি খাতের আমদানিকারকদের দ্বারা সজ্জিত করা অতিরিক্ত নথি, এগুলো সব এখানে আমাদের ইয়েগুলো দেওয়া আছে, বিভিন্ন রকম প্রবিধান কোনটা কি হবে। তাহলে না খুলে আমরা কি কি আমদানি করতে পারি, ড্রাফট বা বিলের ভিত্তিতে জার্নাল, ম্যাগাজিন এবং সাময়িকী আমদানি, নিবন্ধিত শিল্প আমদানিকারকের ক্ষেত্রে নিজস্ব কারখানা ব্যবহারের জন্য কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যে কোনো নিরপেক্ষ মূল্যসীমা এবং বাণিজ্য আমদানিকারকদের দ্বারা
কোনো আমদানিযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ প্রদান করে বার্ষিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা মার্কিন ডলার, তবে মিয়ানমার থেকে এটা এখানে বলা আছে যে যারা আমদানিযোগ্য পণ্য ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ প্রদান করে সর্বোচ্চ বার্ষিক এত টাকা, তবে মিয়ানমার থেকে, ও আচ্ছা, এটা সর্বোচ্চ ৫ লাখ টাকা, তবে মিয়ানমার থেকে, এই যে মিয়ানমার থেকে আমদানির জন্য এক নম্বর বলা আছে, এক দুই বলা আছে চাল, ডাল, ভুট্টা, মটরশুঁটি, আদা, রসুন, সয়াবিন তেল, পাম তেল, পেঁয়াজ, মাছের পণ্য আমদানির ক্ষেত্রে যার মূল্য সর্বোচ্চ ৫০,০০০ বা মার্কিন ডলারের বেশি নয়। তাহলে আমরা ৫ লক্ষ টাকা, আমরা ৫ লক্ষ মার্কিন ডলার আমরা ইউজ করতে পারবো, তবে মিয়ানমার থেকে যখন আমদানি করবো তো ৫০,০০০ টাকা বেশি হবে না। এর ক্ষেত্রে অন্যান্য পণ্যের মূল্য একক চালানে ৩০,০০০ মার্কিন ডলারের বেশি নয় প্রতিটা চালানে। এরকম আমাদের এখানে কিছু নিয়ম আইন দেওয়া আছে। এই নিয়ম আইনগুলো আমাদের দেখতে হবে। এটা হচ্ছে আমদানি আদেশ। আবার ঠিক একই রকম ভাবে আমাদের এখানে দেওয়া আছে রপ্তানির যে বিভিন্ন নিয়ম নীতি, যে বাংলাদেশের রপ্তানির মূল দিকগুলো তুলে ধরুন। রপ্তানির ক্ষেত্রে এখানে দেওয়া আছে। আমদানিটা আমাদের বেশি, মানে আমদানিটা বেশি আমরা দেখি। আচ্ছা, আমরা